Hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আজকেও একটা নতুন সেশন হবে আজকের যে সেশনটা হবে সেটা হচ্ছে আমাদের 2018 যে প্রিভিয়াস পেপার শুরু হয়েছিল ফিজিক্সের তার আজকে ডে 2 হবে এবং 2019 ডে 1 ডে 2 আলোচনা হয়েছে এবং তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকেরও আমাদের হবে 2018 ডে 2 অর্থাৎ প্রথম দিনে আমরা যেটা করেছি ডে 1 এ সেটা হচ্ছে আমরা প্রথম 10খানা প্রশ্ন হচ্ছে টপ 10 প্রশ্ন ডিসকাস করেছি। আজকে যেটা শুরু হবে ফ্রম কোশ্চেন নাম্বার 11। সো আর ইউ রেডি ফর দ্যাট? বিকজ তোমাদের থেকে প্রচুর ডিমান্ড আসছিল, স্যার 2018 ফিজিক্স পেপারের সেকেন্ড পার্টটা দিন। সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার টু টেক দ্য টুডেস ক্লাস। সো প্রচুর কিছু শেখা যাবে, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রচুর নতুন নতুন কনসেপ্ট শেখা যাবে, কি করে ম্যাথামেটিক্স একটা প্রশ্নকে সলভ করতে পারে সেটা দেখবো, এবং তাছাড়াও ফিজিক্স কিভাবে, ফিজিক্সের অ্যানালিসিস কিভাবে কোনো কোশ্চেনকে অ্যান্সার করতে হেল্প করে সেই জিনিসগুলো আমরা কিন্তু আজকে দেখবো বা দেখতে পাবো। সো সবসময় যে তোমাকে তোমার পেন অ্যান্ড পেপার দ্যাট ইজ তোমাকে ম্যাথামেটিক্সের উপর ভরসা করতে হবে সেটা কিন্তু নয়। ফিজিক্স কিন্তু তোমাকে অ্যান্সার দিয়ে দিতে পারে এবং সেটা তোমাকে দেখাতে পারবো বা দেখাবো আজকে। সো আর যারা প্রথম চ্যানেলটাকে করছো ভিজিট, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনের অবশ্যই প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন আমার কাছে এসে পৌঁছায়। ওকে, তো শুরু করা যাক আজকের ডে 2। সব কোশ্চেন উড়িয়ে দেবো দিয়ে ফু। সো ওকে, লেটস স্টার্ট. So before actually starting, hi, this is Sujit to take today's class. So first question কি বলেছে দেখো, আমাদের ডে 2 এর 2018 ফার্স্ট কোশ্চেন দ্যাট ইজ হাউ এটা হবে অ্যাকচুয়ালি প্রশ্ন নাম্বার 11 বিকজ ডে 1 এ আমাদের প্রথম 10খানা প্রশ্ন শেষ করে দিয়েছি এরকম করে, ঠিক আছে? তো আজকে আমাদের যেটা হবে সেটা ডে 2 এবং কোশ্চেন নাম্বার 11 এবং সেটা প্রশ্ন আসছে দেখো আবার কাইনেমেটিক্স থেকে। কাইনেমেটিক্স থেকে কি প্রশ্ন বলেছে দেখো, the velocity of a particle under a force F depends on its distance x as velocity v is proportional to 1 by root x. Find how the force depends on x. তাহলে ফোর্সের সাথে x যে ডিসটেন্স অর্থাৎ ডিসপ্লেসমেন্ট তার একটা রিলেশন কিন্তু তোমাকে বার করতে বলেছে এবং গিভেন কি আছে, তোমার ভেলোসিটির সাথে কিন্তু ডিসটেন্সের একটা সম্পর্ক দেওয়া আছে। তো ফোর্স কি জানি, ফোর্স আমরা জানি মা, এফ সমান মা, দ্যাট ইজ মাস ইন্টু অ্যাসিলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে সামহাউ যদি আমি ভর থেকে এই যে ভেলোসিটি থেকে সামহাউ যদি অ্যাসিলারেশন বার করতে পারি তাহলে মনে হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সারটা সলভ হয়ে যাবে। বিকজ ভেলোসিটি থেকে অ্যাসিলারেশন বার করা এবং তার সাথে এম দ্বারা গুণ করা হুইচ ইজ আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, দেন উই ক্যান গেট দ্য ফোর্স এবং সেই রিলেশনটা আসবে, ফোর্সটা কিন্তু ফাংশন হবে কার না, ডিস্টেন্স এক্স এর। সো এটা ভেরি গুড কোশ্চেন এবং ভেরি ইজি প্রশ্ন, ঠিকঠাক? আমরা ভেরি ইজি ওয়েতেই করব। দেখো কিভাবে করতে পারি আমরা, কিভাবে করব আমরা। সো গিভেন কি আছে দেখো, ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট এক্স। ওকে, ভালো কথা। এবারে তুমি যদি ভেলোসিটি থেকে তুমি যদি অ্যাসিলারেশন পেতে চাও, উই নো দ্য ফর্মুলা ডিভিডিটি, ঠিকঠাক? তাহলে তুমি এটাকে একটা সাম কনস্ট্যান্ট কে 1 বাই রুট এক্স লিখে দিতে পারো, দেন ডিভিডিটি করে দাও। সো ডিভিডিটি করতে হবে। সো বোথ সাইডে আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। যদি বোথ সাইডে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, দিস ইজ আ কে কনস্ট্যান্ট, আউটসাইড চলে আসলো, বাইরে চলে আসলো। সো এবারে যদি আমরা টাইমের রেসপেক্টে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি তাহলে লেফট হ্যান্ড সাইডে তুমি অ্যাসিলারেশন পাচ্ছ কিন্তু রাইট হ্যান্ড সাইডে ফাংশনটা আছে এক্স এর উপরে। তাহলে তুমি যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, ইউ ক্যান নট ডু দিস। তাহলে তোমাকে কি করতে হবে, চেঞ্জ অফ ভ্যারিয়েবলস করতে হবে অ্যান্ড ইউ নো হাউ টু ডু দিস বিকজ অফ ডিডিটি অফ 1 বাই রুট এক্স। নাও উই ক্যান রাইট ডি ডিটি এক্স অফ 1 বাই রুট এক্স and dx dt, ঠিক? সো লেফট হ্যান্ড সাইডে ডিভিডিটি মানে হচ্ছে তোমাদের অ্যাসিলারেশন এ, দ্যাট ইজ অফ ত্বরণ এ, এবং এই কে টাকে লিখে দিলাম
1/√x এর ডিফারেন্সিয়েট করলে কি আসবে, সামনে আসবে মাইনাস অফ হাফ এবং x⁻³ তাই তো, এবং dx dt আসবে যেটা ভেলোসিটি ভি, ঠিক dx dt আসবে ভেলোসিটি ভি। আই হোপ ক্লিয়ার। তাহলে এটা মাইনাস হাফ আসলো, x⁻² এর উপরে চলে গেলে মাইনাস হাফ, সেই মাইনাস হাফ x⁻³ মাইনাস হাফ মাইনাস 1, দ্যাট ইজ -3/2। সো অ্যাক্সিলারেশন a k মাইনাস অফ হাফ 1/(x⁻³ and v মানে দেখো, v মানে হচ্ছে দেখো k√x, k√x। সো তুমি এই k, হাফ এন্ড k taking as constant p, so acceleration a constant p now 1/(x⁻³ আর 1/√x, x মানে কি হাফ, পাওয়ার হাফ, তাহলে 3/2 plus 1 that is of 4/2, that is of 1/x²। তাহলে ফোর্স মানে অ্যাক্সিলারেশন আসছে p 1/x²। যদি অ্যাক্সিলারেশন ওটা আসে আর উই নো অ্যাক্সিলারেশন যা ফোর্সও তাই হবে, বিকজ তুমি যদি ফোর্স বার করো m into a, that's m, and a এর জায়গায় তুমি বসাবে p 1/x², so force is directly proportional to 1/x²। তাহলে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ফোর্সটা হচ্ছে কি রিলেটেড, ডিস্টেন্সের স্কোয়ারের সাথে, এবং সেই ডিস্টেন্সটা হচ্ছে কি ইনভার্স স্কোয়ার ডিস্টেন্স, ঠিকঠাক। সো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি, খুব ইজি কনসেপ্ট ছিল। যখন এরকম প্রশ্ন থাকবে তোমরা চোখ বুঝিয়ে হচ্ছে গিয়ে তোমরা অ্যাক্সিলারেশন বার করবে। যদি ওখানটায় ডিস্টেন্স এক্স দিয়ে টাইমের রেসপেক্টে কিছু বলা থাকতো তাহলে সেখান থেকেও আমরা অ্যাক্সিলারেশন বার করতাম টু ফাইন্ড আউট দ্য হাউ ফোর্স ইজ রিলেটেড উইথ দ্য ডিস্টেন্স এক্স। গট ইট? চলো এবার আমাদের নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 2। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। सो देखो नेक्स्ट क्वेश्चन इज ऑन योर स्क्रीन। तुमसे चिल्ला चिल्ला कर क्या कह रही है, तुमसे चिल्ला चिल्ला कर क्या कह रही है। सो देखो, सो যেটা বলেছে দেখো, the ratio of acceleration due to gravity g1:g2 of the two planets is 5:2, and the ratio of the respective densities ρ1 ρ2 is also 2:1, and the ratio of the respective escape velocities। তাহলে তোমাদের এখানটায় যেটা প্রশ্ন বলেছে, দুটো প্ল্যানেটের গ্র্যাভিটি রেশিও বলা আছে, দ্যাট ইজ অফ গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন জি এর রেশিও বলা আছে, এবং তাদের ডেনসিটি রেশিও বলা আছে, এবং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দা তাদের মুক্তিবেগের অনুপাত, ঠিকঠাক। মুক্তিবেগের অনুপাত তোমাদের কিন্তু জানতে চেয়েছে, ঠিকঠাক। তাহলে ফার্স্ট অফ অল তুমি বলো মুক্তিবেগের রাশিমালা কি হয়, ভি সমান √2gr হয়, ভি সমান √2gr হয়, তাই তো। তাহলে তোমাকে যদি রেসপেক্টিভ এসকেপ ভেলোসিটি বার করতে হয় তাহলে ইউ ক্যান রাইট ডাউন অ্যাজ v1/v2 2g1 r1/2 g2 and r2। এইটা তোমাকে বার করতে হবে নিশ্চয়ই, গট ইট? খুব ইজি। তারপরের লাইনটা যেটা করতে পারো, 2 কেটে গেল, g1 r1/g2 and r2, g1 আর r1, ঠিক আছে। সো g1/g2 দেখো রেশিও বলা আছে 5:2, বাট r1:r2 রেশিও বলা নেই। তোমাকে ওই r1 r2 রেশিও তোমাকে বার করতে হবে। নাও কোথা থেকে তুমি বার করবে r1 r2 রেশিও, ঠিক আছে? r1 r2 রেশিও তুমি কোথা থেকে বার করবে, যেখানে তোমার ডেনসিটির রেশিও বলা আছে, তাহলে তুমি কোথা থেকে বার করবে বলো? তাহলে এটাকে ইকুয়েশন 1 বলে দাও। এন্ড দেখো এবারে we know a formula that is rho সমান 3g/4 of rg। this is a quite important relation, তাই না? rho সমান 3g/4 rg। তাহলে তুমি যদি করো ρ1/ρ2 তাহলে কি লিখবো বলো? তাহলে লিখতে পারবো 3g1/4 r1 g, because g is the gravitational constant, it is same for all the planets। then 4 r2 g হবে, because of ρ2 এর জন্য এটা যখন ρ2 নিচে বসাবে তাহলে 4 r2 g এই পার্টটা উপরে উঠে যাবে, এই জন্তুটা, আর তলার উপরের জন্তুটা তলায় চলে আসলো 3g2। নাও ক্যান্সেলেশন টাইম, 4 4 g g
3 তাহলে তুমি কিসের রেশিও পেলে? তুমি যে রেশিওটা পেলে রো 1 বাই রো 2 সমান সমান G1 বাই দেখো এখানকার G2 ইনটু এখানকার R2 বাই অফ R1 পেয়ে গেলে। এবার দেখো রো 1 বাই রো 2 রেশিও বলা আছে 2:1, তাহলে তুমি এখানটায় কোথায় করবো? এখানে করি, দেখো এইটুকু জায়গা, এটা পরে এখানে করছি। তাহলে রো 1 বাই রো 2 দ্যাট ইজ 2/1, গট ইট। G1 বাই G2 দেখো কত? 5/2 এন্ড R2 বাই R1 সেটা তোমার এটা আসছে। তাহলে তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো 4/5 ঠিকঠাক, তাহলে আসলো কত? R2 বাই R1। তাহলে উল্টে দাও, R1 বাই R2 চলে আসলো, সেটা হচ্ছে তোমার 4/5 ঠিকঠাক, 4/5। R2 বাই R1 আসছে 4/5, তাহলে এটা 5/4 হবে, তাই তো। R2 বাই R1 আসছে দেখো 4, এটা এদিক চলে গেল, 5 নিচে আসলো, 4/5, তাহলে এটা R1 বাই R2 আসবে 5/4 ঠিকঠাক, তাহলে 5/4। তাহলে R1 বাই R2 আমাদের এসছে 5/4। তাহলে এই রিলেশনের হেল্প নিয়ে আমরা এই যে R1 বাই R2 দরকার ছিল, সেই R1 বাই R2 5/4 বার করে ফেলেছি, এবং G1 G2 রেশিও আমরা জানি, ঠিক আছে। তাহলে চলো এবার এটাকে আমি আই থিঙ্ক মুছে দিতে পারি, তোমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। তাহলে যদি R1 বাই R2 5/4 চলে আসে, তাহলে V1 বাই V2 রুট ওভার G1 বাই G2 এর জায়গায় দেখো 5/2 আর এটা হলো 5/4 ঠিক। তাহলে V1 বাই V2 কত আসছে? 25 আর 8 এর রুট, দ্যাট ইজ কোয়াইট সিম্পল, 5/2 root 2, this is option C, 5:2 root 2, এটাই তোমাদের আনসার। সো ঠিকঠাক। সো তোমাকে তাহলে প্রত্যেকটা অঙ্কে কিন্তু ভাবতে হবে এটাই যে আমরা কোন পথে যাব, ঠিক কোন পথটা গেলে আমাদের সুবিধা হবে। তাহলে তুমি ফার্স্ট অফ অলই যেটা প্রশ্ন দিয়েছে, যেটা অ্যান্সার জানতে চাইছে, সেটাতেই অ্যাটাক করো। সেটাতে অ্যাটাক করার পর দেখো সেইখানটা থেকে কি কি আউটকাম আসছে, আর কি জানা আছে আর কি জানা নেই। তাহলে এখান থেকে দেখতে পেয়েছি অ্যাটাক করার পরে G1 বাই G2 জানা আছে, পাবজির মতো অ্যাটাক করে দিয়েছি, G1 বাই G2 হঠাৎই অ্যাটাক, সো ফ্রি ফায়ার পাবজি। সো G1 বাই G2 হচ্ছে কি আমরা হচ্ছে কি জানি, বাট R1 বাই R2 জানি না। নাও থিঙ্ক কি করে R1 R2টাকে বার করতে হবে, কি করে পাহাড়ের গোয়া লুকোলে অন্যজনকে মারা যাবে। তাহলে R1 বাই R2টাকে বার করার জন্য আমাকে কিন্তু হেল্প নিতে হয়েছে, অন্যভাবেও বার করা যেত, সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো অন্যভাবেও কিন্তু R1 বাই R2 রেশিও বার করা যেত। দেখো G1 বাই G2 আমরা একটা ওয়েল নোন ফর্মুলা জানি, G সমান GM বাই R স্কোয়ার, যেটা অল প্ল্যানেটের ক্ষেত্রে ভ্যালিড। G1 যদি GM বাই R স্কোয়ার হয়, কিন্তু এটা দিয়ে আমরা করতে পারবো না, বিকজ তারে আমাদের মাস জানা নেই, এখানে মাসের রেশিও বলা নেই। সে মাসের রেশিও আবার বার করতে গেলে উল্টো ঝামেলা আছে, তার আমার ডেনসিটি জানতে হবে, ভলিউম বার করতে হবে, মানে R1 R2 ব্যাসার্ধ জানতে হবে। তাহলে তার থেকে সহজ সব থেকে উপায় যে রো সমান 3G/4πRG ফর্মুলা ইউজ করে দেওয়া, কারণ ওর মধ্যে যে সমস্ত ভ্যারিয়েবল গুলো আছে তার মধ্যে বেশিরভাগটাই নন, শুধু R1 R2 জানি না, R1 R2টা বার করে নিলাম, put the value of R1 R2 and you can get V1:V2, that is our respective ratio of escape velocities. Okay, now moving to the next, that is a question number 13. চলো, সো দেখো নেক্সট কোশ্চেন 13 সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে ইজি, আর তুমি যদি এটাকে করতে যাও তাহলে সব থেকে কঠিন। আর আমরা যেটা করবো সেটা ট্রিকের সাহায্য করবো, এবং কিভাবে সলিউশনও করা যায় সেটাও তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল ট্রিক, অবশ্যই তোমরা ট্রিক পছন্দ করো তাই না, আমাদের ইন্টেলিজেন্সের লেভেলের পরিচয় দিতে হবে, তাই তো এই অঙ্কটাতে। এবার দেখে নাও, দ্য স্পেরিক্যাল ড্রপ is placed on a plane which is horizontal plane, তাহলে একটা horizontal plane এর উপরে একটা spherical drop ফেলা হয়েছে of liquid. A small disturbance causes the drop to oscillate. এবার যদি তুমি একটুখানি ঝাঁকিয়ে দাও, নাড়িয়ে দাও, অর্থাৎ তাকে ডিস্টার্ব করো, তাহলে ড্রপটা অসিলেট করতে শুরু করে, এবং সেই অসিলেশনের টাইম পিরিয়ড, দ্যাট ইজ অফ টাইম t, depends on the radius of r, density of rho and surface tension s. Then which of the following can be expressed as the best
টাইম পিরিয়ড, অর্থাৎ কোন রিলেশনটা টাইম পিরিয়ডকে সঠিকভাবে এক্সপ্রেস করতে হয় সেটাই তোমাদের বলতে হবে। তাহলে যেহেতু এই চারটে অপশনের মধ্যে এবার খুব ভালো করে ফোকাস করো যে কিভাবে আমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছি বা তোমরা কিভাবে এই প্রশ্নটাকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে? তাহলে এই আর যেখানে বলে দিয়েছে কে হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এবারে তোমাকে একটু বলে দিই এই প্রশ্নটা হচ্ছে তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে প্রশ্ন, যেখানে হচ্ছে ভেরিয়েবল জানা থাকলে কিন্তু মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কোনো একটা আননোন ইকুয়েশনের আননোন কোনো সিস্টেমের ইকুয়েশন বার করতে পারতাম, তাই না? সেখানে আমরা করতাম টি সমান 2π√L/G এ সমস্ত কিছু সব করতাম আমরা, ঠিকঠাক 2π। তো আমরা ওখানটায় তারের টাইম পিরিয়ড বার করতাম, পেন্ডুলামের টাইম পিরিয়ড বার করতাম, F সমান 6π/v স্টোকস ল বার করেছিলাম। সো এইসব ছিল। সো এখানেও তাই, তাহলে করতে গেলে অনেকটা লেন্দি প্রসেস হবে, কিন্তু তোমরা একটা জিনিস খুব ভালো করে ভাবো, যেখানে কেটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাহলে এই পুরো জিনিসটা বা কোন যে চারটে অপশন আছে কেউ না কেউ টাইম পিরিয়ডের সঙ্গে সমান, বিকজ তা বলেছে তো, এটাই প্রশ্ন যে টাইম পিরিয়ড টিটাকে কোন রিলেশনটা বেস্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে পারে, মানে এক্সপ্রেস করতে পারে, ঠিকঠাক? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই চারটে অপশনের মধ্যে কেউ না কারোর ডাইমেনশনের সঙ্গে সমান হবে, তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। এবার তুমি লক্ষ্য করো সবার রিলেশন কিন্তু অন্য অন্য এসছে, মানে সবার রিলেশন গুলো কিন্তু অন্য অন্য দেখতে এসছে, তাহলে একজনই কিন্তু ডাইমেনশনের সঙ্গে সমান হবে এবং বাকিগুলো যারা হবে না তাদেরকে এরকম করে উড়িয়ে দেবো, ঠিকঠাক? তো ফার্স্ট অফ অল তাহলে অপশন এটাকে চেক করি আমরা, তার ডাইমেনশন কি আসতে পারে। তাহলে আমরা চেক করবো কোনটা দিয়ে, ρr/s দিয়ে, বিকজ কে ইজ দ্য ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এবার তোমরা খুব ভালো করে দেখো রো এর ডাইমেনশন কত। রো মানে ডেনসিটি, ডেনসিটি মানে হলো মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম মানে এটা। আর মানে কত, ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ, দ্যাট ইজ অফ লেন্থ এল। এন্ড এস মানে কত, সারফেস টেনশন, সারফেস টেনশন মানে হচ্ছে mt-2, দ্যাট ইজ ফোর্স পার ইউনিট লেন্থ, ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে mt-2, তাহলে m গেটস ক্যান্সেল, তাহলে উপরে কিন্তু l থেকে যাচ্ছে, নিচে t থাকছে, তাহলে ডাইমেনশন এর টাইমের ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করছে না, তাহলে দিস ক্যান নট বি ইয়োর আনসার। অপশন বি তে লক্ষ্য করো, √of রো স্কোয়ার আর বাই অফ এস। তাহলে √of কি আছে দেখো, রো স্কোয়ার মানে কি, আবার হচ্ছে কে ডেনসিটি স্কোয়ার, ডেনসিটি স্কোয়ার মানে এখানটা যদি স্কোয়ার বসাও m স্কোয়ার L-6 এন্ড আর মানে l বাই s মানে mt-2। সো এখানটায় m ও থেকে যাচ্ছে, l ও থেকে যাচ্ছে, t ও থেকে যাচ্ছে, তাহলে দিস ক্যান নট বি ইয়োর আনসার বিকজ এর ডাইমেনশন টাইমের ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করছে না। এন্ড অপশন সি, দ্যাট ইজ দেখো রো আর কিউব, দিস মাইট বি ইয়োর আনসার, দিস মাইট বি ইয়োর আনসার। সো রো দেখো ml-3, আর কিউব আছে, তাহলে এল কিউব বসবে, এস মানে কত হয় mt-2, ঠিকঠাক? ক্যান্সেল ক্যান্সেল, তাহলে 1 কি আছে দেখো 1/t⁻², তাহলে উপরে উঠলে টি স্কোয়ার হয়ে যাবে, আর √t² মানে হলো টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান, টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান, বিকজ লেফট হ্যান্ড সাইড কি টাইম পিরিয়ড, রাইট হ্যান্ড সাইডও টাইম পিরিয়ড আসবে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ডাইমেনশন অ্যানালিসিস। এন্ড অপশন ডি, অপশন ডি তে দেখো কেটা তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সো রো আর কিউব বাই এস স্কোয়ার সমান সমান দিয়ে কি আসছে দেখো, সমান সমান দিয়ে তোমরা বুঝতেই পারছো, রো মানে ml-3 আর আর কিউব মানে এল কিউব, তাহলে এল কিউব আর l-3 ক্যান্সেল, m থাকছে একটা এর মধ্যে, আর এস স্কোয়ারের মধ্যে থাকছে m স্কোয়ার t-4, m থাকছে টিও স্কোয়ারের ওপর উঠে t4, রুট করলে একটা টি স্কোয়ার আসবে, তাই না? তাহলে এটারও ডাইমেনশন কিন্তু টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান নয়, তাহলে দিস অলসো ক্যান নট বি ইয়োর আনসার। তাহলে একমাত্র একজনই, দ্যাট ইজ অপশন সি, টাইমের সঙ্গে মেনটেন করে চলেছে, এই যুগের সঙ্গে মেনে চলে, তাহলে তাকেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে অপশন সি ইজ ইয়োর আনসার, ঠিকঠাক? অপশন সি ইজ ইয়োর আনসার। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে and shortest way to click your answer, ঠিক?
এবারে তোমাকে সঠিক অ্যান্সারটা এইভাবে অ্যাপ্রোচে শিখলাম। এবারে তোমাদের যদি শিখতে চাও যে কিভাবে এটা আসতে পারে, আমরা সেই ক্লাস 11 এর মতো ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে করতাম, তাহলে তোমাকে আমাকে করে দেখাতে হবে, এবং সেটা হচ্ছে কোয়াইট লং প্রসেস, তাই তো, কোয়াইট লং। তাহলে আমরা কিভাবে করব, যেহেতু টাইম পিরিয়ড টিটা প্রপোর্শনাল সম্পর্ক বলে দিয়েছে কার সাথে, দেখো রেডিয়াস আর, তাহলে r টু দি পাওয়ার x ধরতাম, ডেনসিটি রো টু দি পাওয়ার y ধরতাম, সারফেস টেনশন রো টু দি পাওয়ার z ধরতাম, তাই তো, এইভাবে করতাম, যেখানে x y z আর দা নাম্বারস। t সমান তারপর লাইন কি করতাম, ডাইমেনশনলেস কোয়ান্টিটি ধরতাম, k r টু দি পাওয়ার x রো টু দি পাওয়ার y s টু দি পাওয়ার z। তারপর আমরা যেটা করতাম, t এর ডাইমেনশন বার করতাম, বিকজ লেফট হ্যান্ড সাইডে টাইম পিরিয়ড। তাহলে k ডাইমেনশনলেস কোয়ান্টিটি হটে গেল, l টু দি পাওয়ার x বসতো, রো মানে কত ml মাইনাস 3 তার হোল y বসবে, s মানে কত nt মাইনাস অফ 2 তার হোল z বসতো, তাই না। লেফট হ্যান্ড সাইডে অনলি টাইম আছে, তাহলে তুমি এটাকে m0 l0 t টু দি পাওয়ার 1 এইভাবে লিখতে পারো, নিশ্চয়ই লিখতে পারি। এবারে কি করতে হতো, গ্রুপিং করতে হতো। তুমি m টু দি পাওয়ার y দেখতে পাচ্ছ, m টু দি পাওয়ার z দেখতে পাচ্ছ, তাহলে m টু দি পাওয়ার y প্লাস z হবে, গট ইট, গট ইট। l টু দি পাওয়ার মাইনাস 3y, l টু দি পাওয়ার x, তাহলে l টু দি পাওয়ার x মাইনাস 3y, গট ইট, গট ইট। তারপরে কি দেখতে পাচ্ছ, t টু দি পাওয়ার মাইনাস 2z, তাহলে t টু দি পাওয়ার মাইনাস 2z। তাহলে গ্রুপিং আমার কমপ্লিট, mlt, ঠিক। নাও আমরা কি করতাম, বোথ সাইডে m টু দি পাওয়ার mm কে সমান করে দিতাম, ll কে সমান করতাম, t কে সমান করে দিতাম। তাহলে কোনটা ফার্স্ট অ্যাপ্রোচ করবো, দেখো আমরা t দিয়ে অ্যাপ্রোচ করি, বিকজ t পাওয়ার 1 আর t তে একমাত্র সিঙ্গেল ভ্যারিয়েবল আছে, আর বাকি জায়গায় সব ডাবল ভ্যারিয়েবল আছে, তাই না। তাহলে আগে সিঙ্গেল ভ্যারিয়েবলে অ্যাপ্রোচ করো, ঠিক, সিঙ্গেল ভ্যারিয়েবলে অ্যাপ্রোচ করো। তাহলে সিঙ্গেল ভ্যারিয়েবল অ্যাপ্রোচ করলে তার t টু দি পাওয়ার 1 সমান সমান t টু দি পাওয়ার মাইনাস 2z, তাহলে 1 সমান সমান মাইনাস 2z, দ্যাট ইজ z ইকুয়ালস টু মাইনাস অফ হাফ, z ইকুয়ালস টু মাইনাস অফ হাফ এসছে তোমার আনসার, z ইকুয়ালস টু মাইনাস হাফ, ঠিক আছে। এবারে দেখো z কোথায় আছে, এটার সাথে আছে, তাহলে এবারে তুমি m টু দি পাওয়ার টাকে গ্রুপ করো, y প্লাস অফ z, তাহলে 0 সমান y প্লাস অফ z, তাহলে y সমান কত হলো মাইনাস z, দ্যাট ইজ z মাইনাস হাফ, তাহলে y সমান হাফ, তাহলে y সমান হাফ আসলো, তাহলে z হাফ, z মাইনাস হাফ, y সমান হাফ। এবার তোমাকে দরকার z এসছে, y এসছে, এবার x দরকার। এখানে দেখো l0 lx মাইনাস 1, তাহলে এখান থেকে করতে পারো l0 সমান lx মাইনাস 3y, দ্যাট ইজ x সমান সমান 3y আসবে। আমরা একটু তাড়াতাড়ি করছি এবং স্টেপ জাম্প করে করছি, x সমান 3y আসবে, তাহলে x সমান কত আসবে 3/2, x সমান 3/2, তাই তো, বিকজ y সমান হাফ এসছে, তাহলে y সমান হাফ, z সমান মাইনাস হাফ, x সমান সমান 3/2। এরপরে আমরা কি করতাম না, এরপরে আমরা এই যে ইকুয়েশনটাকে 1 বলতাম, সেই ইকুয়েশন 1 এ আমরা ভ্যালু বসিয়ে দিতাম x y z, তাই তো। তাহলে চলো আমরা ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে ভ্যালু বসালে কি আসছে দেখে নাও, ভ্যালু বসালে ডাইমেনশনলেস কোয়ান্টিটি k r টু দি পাওয়ার x, r টু দি পাওয়ার x মানে কত, r এর তাহলে 3/2 বসবে, 3/2 বসলো। রো টু দি পাওয়ার y, রো টু দি পাওয়ার y কত ছিল, হাফ, রো এন্ড হাফ। s টু দি পাওয়ার z, তাহলে s মাইনাস হাফ। তাহলে রিলেশন কি আসছে, এইটার মতো আসছে না, তাহলে কে বসে গেল, রুট দিয়ে দিলাম আমি, রো টু দি পাওয়ার হাফ মানে কত, রুটের ভেতরে রো ঢুকে যাবে, রো ঢুকে গেল। এস টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কত, রুট থাকবে এবং নিচে থাকবে এস, তাহলে নিচে এস বসে গেল। আর টু দি পাওয়ার 3/2, হাফটা রুট নিয়ে নিল, কিউবটা বসে গেল উপরে, তাহলে আর কিউব। তাহলে আনসার মিলে গেছে। This is the beauty of physics and this is the beauty of dimension analysis. Okay, this is the physics at its level based. ঠিক আছে,
না সলভ করেও ডাইমেনশন অ্যানালিসিসের সাহায্যে অ্যান্সার করে দেওয়া যায়। সো গট ইট মাই ওয়ার্ডস। চলো তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 14। দেখো প্রশ্ন নাম্বার হচ্ছে আমাদের 14 প্রশ্ন নাম্বার কি বলেছে দেখো। 14 প্রশ্ন নাম্বার যেটা বলেছে কোশ্চেনে, the stress along the rod of a material is 1% of its Young modulus. Okay, what is the approximate change in its volume? তাহলে ভলিউমের approximate চেঞ্জ করতে হবে এবং given are 4 options। ঠিক আছে, there are 4 options are given। so কি করে আমরা করব? so first of all লাইনটাকে হাইলাইট করো, the stress along the rod is 1% of its Young modulus। আচ্ছা, স্ট্রেস মানে কি? পীড়ন। আর ইয়ং মডুলাস মানে কি? পীড়ন বাই বিকৃতি সমান সমান কিন্তু হচ্ছে ইয়ং মডুলাস হয় ওয়াই, তাই তো? তাহলে ফার্স্ট লাইনটা থেকে আমার একটা কিছু কনক্লুশন করার আছে, বাট বিফোর ডুইং দ্যাট আমরা কিন্তু বার করব চেঞ্জ ইন ভলিউম। তাহলে চেঞ্জ ইন ভলিউমের একটা ফর্মুলা আমরা জানি না, ডেল ভি বাই ভি সমান ডেল এল বাই অফ এল সমান 1 মাইনাস সিগমা। এইটা হয়, এটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউমের ফর্মুলা উইথ রেসপেক্ট টু পয়সনস রেশিও সিগমা। বাট এখানে কিন্তু ডেল এল বাই ডেলটা কি? এটা হচ্ছে স্ট্রেন মানে বিকৃতি, বাট তোমাদের বলে দিয়েছে যেটা সেটা হচ্ছে স্ট্রেস। তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য স্ট্রেন ফ্রম স্ট্রেস উইথ দ্য হেল্প অফ দ্য ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস সবার জানা নেই, কিন্তু তাহলে আমরা কিভাবে বার করব? তাহলে আমরা যেটা বার করব দেখো, সেটা হলো পীড়ন বাই বিকৃতি সমান সমান কিন্তু ওয়াই লিখতে পারবো, সমান সমান ওয়াই লিখতে পারবো। এবার এই লাইনটার উপরে খেয়াল করো, দ্য স্ট্রেস অ্যালং দ্য রড ইজ 1% অফ ইটস ইয়ং মডুলাস। তাহলে পীড়নটা হচ্ছে কি ইয়ং মডুলাসের 1%, পীড়নটা হচ্ছে কি দ্যাট ইজ স্ট্রেস ইয়ং মডুলাসের 1%। তাহলে পীড়ন যদি ইয়ং মডুলাসের y% হয়, ইয়ং মডুলাসের 1% যদি হয়, তাহলে পীড়নের জায়গায় তুমি বসাতে পারো ইয়ং মডুলাস ইনটু 1% বাই বিকৃতি সমান সমান y। তাহলে দিস y ক্যান্সেল, তাহলে বিকৃতি তুমি পেয়ে গেলে সমান 1%, দ্যাট ইজ ডেল এল বাই এল এর ভ্যালুটাই চলে আসলো 1%, দ্যাট ইজ চলে আসলো ডেল এল বাই এল এর ভ্যালুটাই হলো 1%। নাও পুট দ্য ভ্যালু অফ ডেল এল বাই এল। সো এবার তো মাখন কি तरह ইজি हो गया, তাই না? সো 1 মাইনাস সিগমা। আচ্ছা, সিগমা 0.3 বলেছিল, পয়সনস রেশিও অফ দ্য ম্যাটেরিয়াল ইজ 0.3। ওকে, 0.3 তাহলে কত হলো দেখো, 1% ইনটু 0.7, তাহলে তো 0.7% অ্যান্সার হচ্ছে। অপশন সি ইজ ইওর আনসার হচ্ছে 0.7। ঠিকঠাক, 1 মাইনাস সিগমা 0.3 তাহলে 0.7। সো লেট মি চেক 0.7 অ্যান্সার আছে কিনা। দাঁড়াও, সো 0.7 অ্যান্সার আছে কিনা আমি একটু চেক করে নিই, বিকজ ক্যালকুলেশনই তাই বলছে 0.7। সো কত দায় করছিলাম এটা, 14 দাগের, ইয়েস। আচ্ছা ঠিকঠাক, ওরা সিগমাটাকে 0.6 ধরেছে। হাউ ফোকাস, আমি কি 0.6 দিয়েছি না 3 দিয়েছি ঠিকঠাক করে দেখে নিই। পয়সন রেট অফ দ্য ম্যাটেরিয়াল তো 0.3 বলেছে প্রশ্নে, ঠিকঠাক। প্রসেস ইজ ক্লিয়ার, অল ক্লিয়ার, অ্যান্সার অল ক্লিয়ার, ঠিকঠাক। Don't bother with the given options and answer. ঠিকঠাক, চলো মুভিং টু দ্য নেক্সট, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 15। So next question, that is 15. What will be the terminal velocity of a raindrop of diameter 1.8 into 10 to the power minus 3 meter, and the density of the raindrop is 10 to the power 3 kg per meter cube, and the coefficient of viscosity, that is of সান্দ্রতাঙ্ক, সেটাও বলে দিয়েছে 1.8 into 10 to the power minus 5 rather. So Pascal into second, এবং neglect the buoyancy of the air, that is of air এর ঘনত্বটাকে তোমাকে নেগলেক্ট ধরতে বলেছে, ঠিক আছে? তো দেখো সবই এসআই সিস্টেমে আছে,
আমাদের অ্যান্সার গুলো এসআই সিস্টেমে আছে, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বাট আই থিঙ্ক এই অপশন গুলোর মধ্যে ভুল আছে, বিকজ কোনোদিন কিন্তু টার্মিনাল ভেলোসিটি অফ এ রেন ড্রপ এত হতে পারে না, ঠিক আছে, এত হতে পারে না। অন্তত এই দুটো অপশন তো ভুলই। সো 9.8 দ্যাট ইজ 98 মিটার পার সেকেন্ড আর 48 মিটার পার সেকেন্ড, এই দুটোর মধ্যে কিছু একটা হতে পারে। সো আই থিঙ্ক তবুও যেন একটু ভুল বলেই মনে হচ্ছে, দেখা যাক। লেট মি সলভ। সো সলভ করব। তাহলে তোমরা সবাই জানো আমরা হচ্ছে সেই F সমান 6 ইটা আর বি স্টোকস ল আর 4/3 পাই আর কিউব রো মাইনাস সিগমা ইন্টু জি, এই সমস্ত করে একটা রিলেশন পেয়েছিলাম, দ্যাট ইজ অফ সীমান্ত বেগের রাশিমালা, দ্যাট ইজ অফ প্রান্তিক বেগের রাশিমালা, দ্যাট ইজ অফ টার্মিনাল ভেলোসিটির রাশিমালা। সেটা যেটা পেয়েছিলাম সেটা v ইকুয়ালস টু কত ছিল দেখো, 2/9 r স্কয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। এই ফর্মুলাটা এসেছিল, তাই না? যেখানে রোটা কি, রোটা হলো রেন ড্রপের ডেনসিটি, সিগমাটা কি না মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমের ভেতর দিয়ে রেন ড্রপটা পড়বে বা পড়ছে। জি তো জানো ওয়েল নোন ভ্যালু, এ বি সি ডি এফ জি, নট লাইক দ্যাট, 9.8। সো আর হলো হচ্ছে কি রেডিয়াস অফ দা রেন ড্রপ এন্ড ইটা হলো সান্দ্রতাঙ্ক। ওকে, সো তোমার কি কি ভ্যালু জানা আছে দেখো, রো জানা আছে 10⁻³ ডায়ামিটার জানা আছে 1.8 এটা। তাহলে তোমাকে কি বার করতে হবে, ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ কি হবে, d/2 ডায়ামিটারের অর্ধেক, দ্যাট ইজ অফ r সমান কি লিখবো বলো, 1.8 ইন্টু 10⁻³ দ্যাট ইজ r সমান 0.9 ইন্টু 10⁻³ এটা পেলাম। আর বাকি সব জানি। আর কি জানি, g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লেখো তোমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি। সো এবারে আমরা যেটা করবো দেখো, ভি জায়গায় তাহলে ভি রেখে দাও, সমান সমান দাও। সো সমান সমান 2/9, আচ্ছা একটু বাদিক দিয়ে করো, অনেকটা বড় ক্যালকুলেশন। 2/9 আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এই জিনিসটা স্কোয়ার। তাহলে এই জিনিসটা স্কোয়ার মানে দুটো 0.9 বসবে, আর এটা স্কোয়ার মানে 10⁻⁻6 বসে গেল, একেবারে বসিয়ে দিলাম। বিকজ 10⁻³ স্কোয়ার মানে 6। রো মাইনাস সিগমা, রো মানে এইটা আর সিগমা মানে এয়ারের ডেনসিটি, সেটাকে নেগলেক্ট করতে বলেছে, দ্যাটস ওয়াই আমরা 0 ধরবো। তাহলে অনলি 10⁻³ আসলো এবং জির জায়গায় 9.8 আসলো। তাহলে এইগুলো একটু মুছে দিই, আই হোপ তোমাদের লেখা হয়ে গেছে। সো একটু পোস্টকার্ড থাকলে ভালো হয়, কি থাকলে, পোস্টকার্ড, তাই না? সো পোস্টকার্ড থাকলে ভালো লাগে। 9.8 যেই বসলো, এবারে ইটার জায়গায় কি বসবে, দিস 1.8 ইন্টু 10⁻⁻5। সো আরেকটু পোস্টকার্ড করে দিই, ব্যাস। নাও সলভ করার পালা, সলভ করার পালা। এটা উঠে তলায় 10, এটা উঠে ওপরে 10, এটা উঠলো এটা উঠলো, তাহলে তলায় 100, তলায় 100 দুটোর জন্য, ঠিকঠাক। এবারে সলভ করো, দেখো 9 9 কেটে গেল, ঠিক। এখানকার একটা 10, এখানকার একটা 10 কেটে গেল, ঠিক আছে। এই 9 আর এই 2 কত দেবে, 18 দেবে। তলার 18 9 2 একসঙ্গে কেটে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড পুরোটা ফটাফট, রাইট হ্যান্ড সাইডের এইটুকু ফটাফট। তাহলে এবার কি দেখতে পাচ্ছি দেখো, 10⁻, একবার লিখি 10⁻⁻6, ওপরে 10⁻3, ঠিকঠাক। নিচে আছে দেখো দুটো, এখানে 3টে, তাহলে 10⁻⁻3, তাই তো। আর একটা 9.8 এখানে আছে, মানে দ্যাট ইজ 98 আছে। তাই 10⁻6 বসলো, 10⁻3 বসলো, 5 আর 2 থেকে 3 চলে আসলো। তাহলে এবারে একসঙ্গে যদি সলভ করা যায়, তাহলে এটা 10⁻⁻3, ওপরে গেলে 10⁻+6 -6, পুরো জিনিসটা মিলে কেটে গেল 98 মিটার পার সেকেন্ড। সো অপশন বি। সো আই ওয়াজ রং। তো 98 মিটার পার সেকেন্ড। এই দুটো তো হবে না, প্রথমেই বলে দিয়েছিলাম, এই দুটোর মধ্যে সন্দেহ ছিল। তাও বলেছিলাম যে মিটার পার সেকেন্ড হয়তো সেন্টিমিটার পার সেকেন্ড হবে।
সো মিটার পার সেকেন্ড এসছে, মিটার পার সেকেন্ড 98। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক, চলো। সো দেখো নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ আ কোশ্চেন নাম্বার 16। কি বলেছে দেখো, 1 mole of a monoatomic ideal gas undergoes a quasi-static process and which is depicted by a straight line joining from V0 T0 to 2V0 3V0, right? 2V0 and 3T0 in a VT diagram, and what is the value of the heat capacity of the gas at the point V0 T0? অর্থাৎ নট বলে কেউ জিরো বলে, নটই আসল অ্যাকচুয়াল কথা, ঠিক আছে। সো V0 T0 পয়েন্টে আমাদের হিট ক্যাপাসিটি জানতে চেয়েছে ওই গ্যাসটার, ঠিকঠাক। সো এই অঙ্কটা তোমাদের একটু কোয়াইট লেন্দি হবে। সো পরীক্ষার সময় যদি এরকম অঙ্ক আসে তাহলে সেগুলো কিন্তু লাস্টে অ্যাটেম্প করার চেষ্টা করো, বিকজ অফ কোয়াইট লং প্রসেস। সো আমরা ফার্স্ট অফ অল কি করব দেখো, ফার্স্ট অফ অল যেটা করব সেটা আমরা ডিকিউ, দ্যাট ইজ অফ আমরা হচ্ছে কি থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে স্টার্ট করব। ডিকিউ সমান কত হয়, ডিইউ প্লাস অফ পিডিভি হয়, এন্ড ইউ নো ডিইউ ইজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ডিকিউ ইজ দ্য গিভেন হিট সোর্স, এন্ড পিডিভি ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। ওকে, সো এবার তুমি যদি ছবিটা এঁকে নাও এখানটায় রাফলি, এটা আমাদের ভিটি ডায়াগ্রাম, ভি এবং টি, এবং এখান থেকে গ্যাসটা স্ট্রেট লাইন এইভাবে এক্সপ্যান্ড করছে, সেটা আবার কোয়াসি স্ট্যাটিক প্রসেস, মানে অত্যন্ত ধীর গতির একটা প্রক্রিয়া, এবং তার কোঅর্ডিনেট যেটা ছিল সেটা তোমার T0, V0, তাই তো? বিকজ ভিটি ডায়াগ্রাম, ভিটা অ্যালং এক্স অ্যাক্সিসে আছে, মানে ওয়াই অ্যাক্সিসে রেখেছি আমরা, তাহলে ভিটাকে তোমাকে পরে রাখতে হবে, বা তুমি ভিটি এইভাবে করতে পারো, বাট এক্স ওয়াই ডায়াগ্রাম, ভিটি ডায়াগ্রাম মানে ভিটাকে অ্যালং হচ্ছে ওয়াই তে রাখতে হয়। যাই হোক, সেটা ডাজেন্ট ম্যাটার। সো এখানটায় আবার তোমার 3T0 আর 2V0, এইটা হলো তোমার কোঅর্ডিনেট, তাহলে 3T0 আর 2V0, আর তোমার এই পয়েন্টের অ্যাক্রসে বার করতে বলেছে হিট ক্যাপাসিটি অফ দ্য গ্যাস। আচ্ছা, ডিউ মানে কি? ডিউ মানে তোমরা একটা ফর্মুলা জানো, সিভি ডিউ ডিটি, তাই তো? সিভি সমান ডিউ ডিটি হয়, তাই ডিউর জায়গায় তুমি বসাতে পারো সিভি ডিটি, আর ডিকিউর জায়গায় তুমি বসাতে পারো সিডিটি, সিডিটি, তাই তো? সেই সিটাই হলো আমাদের হিট ক্যাপাসিটি, সিডিটি। এন্ড সিভির জায়গায় তুমি বসাতে পারো, তাহলে সিভির জায়গায় বসাতে পারো, ডিউর জায়গায় বসাতে পারো সিভি ইন্টু ডিটি প্লাস অফ পিডিভি, পিডিভিটা এরকম বসানো থাক, ঠিক আছে? এবারে তোমাকে একটা একটা করে ধরে ধরে মান তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো ফার্স্ট অফ অল তুমি চলে আসো সিভিডিটি কি করে বার করা যায়, ঠিক আছে? ইউ নো আ রিলেশন সিপি মাইনাস অফ সিভি ইকুয়ালস টু আর হয়, এবং এটা দেখো খেয়াল করো 1 মোল অফ মোনো অ্যাটমিক মানে হলো সেটার মধ্যে একটাই পরমাণু আছে, এবং যার ডিগ্রিস অফ ফ্রিডম F ইকুয়ালস টু 3, তাই তো? F ইকুয়ালস টু 3। আর গামা মানে কি হয়, সিপি বাই সিভি, আর গামা মানে হয় 1 প্লাস 2 বাই এফ, তাই তো? গামা মানে হয় 1 প্লাস অফ 2 বাই এফ। তাহলে গামা তোমাকে কিন্তু এখান থেকে সিভির ভ্যালু বার করতে হবে, তাই তো? আর সিপির জায়গায় তুমি লিখতে পারো, তাহলে সিপির জায়গায় কি লিখতে পারো, সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা হয়, তাহলে সিপির জায়গায় লিখতে পারো গামা ইন্টু সিভি, তাই না? তাহলে গামা ইন্টু সিভি মাইনাস অফ সিভি ইকুয়ালস টু আর, ঠিক আছে? তুমি এবারে সিভিটাকে কমন তুলতে পারো, সিভিটাকে কমন তুলে গামা মাইনাস 1 ইন্টু আর লিখতে পারো। ভেরি গুড। নাও ইউ ক্যান ডু সিভি গামা সমান কি জানি 1 প্লাস 2 বাই এফ, এটা জানি আমরা ফর্মুলা। তাহলে গামা ইকুয়ালস টু 1 প্লাস অফ 2 বাই এফ, দ্যাট ইজ অফ ডিগ্রিস অফ ফ্রিডম এফ। তাহলে 1 প্লাস অফ 2 বাই 3 হয়, 3 আর 2 এটা কত হচ্ছে, তাহলে দেখো 5/3 হচ্ছে 5/3। তাহলে 5/3 এখানে বসলো, এন্ড 5/3 থেকে তুমি যদি 1 সাবস্টিটিউট করো, মানে 1 সাবট্রাক্ট করো, তাহলে এগেন তুমি ফাইন্ড আউট করবা। তুমি এইভাবে করতে পারো, দেখো
প্রসেস, তাহলে সিপি এটা 3, তাই তো 3, তাহলে গামা ইকুয়ালস টু 1 প্লাস 2/f, তাহলে গামা মাইনাস 1 হয়ে গেল 2/3, এন্ড এটাই তো আছে গামা মাইনাস 1, তাহলে এখানটায় 2/3 বসলো এবং এখানে r বসলো। তাহলে সিবি কি হলো? সিবি হলো 3r/2, 3r/2, ঠিক আছে? তাহলে সিভিটা হলো 3r/2। নাও এইসব জিনিসগুলোর দরকার নেই, বুঝলো সবার কোনো দরকার নেই। এবারে আমার সিভির ভ্যালু শুধু বসিয়েছি, তাই না? এবার ডিটিটা দরকার। ডিটিটাকে লক্ষ্য করো, টি নট থেকে 3t নটে চেঞ্জ হয়েছে। তাহলে ডিটি মানে কি? চেঞ্জ অফ টেম্পারেচার। তাহলে 3t নট মাইনাস টি নট বসবে, টেম্পারেচার টি নট থেকে 3t নট হয়েছে, তাহলে কত হলো বলো দেখো। এখানে দেখবে আসবে 2t0, ওই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে 3r0 t0, r0 নেই, r ছিল, ঠিক আছে? তাহলে 3r/2, এখানে 2t0, ওই 2 আর এই 2 কেটে গেল, তাহলে 3r এবং t0 পেলাম। তাহলে সিভিডিটি, এই যে ডিউর জায়গায় সিভিডিটি বসিয়েছিলাম, সেই ভ্যালুটা আমরা 3r t0 পেয়েছি, এবং এটাকে আগে থেকে 1 দিয়ে রাখো, ওকে? তাহলে আমরা 3r t0 পেয়েছি, এটা মাথায় রাখো, 3r t0। তাহলে এই জায়গাটায় আমরা 3r t0 পেয়েছি। নাও এবারে ভ্যালু বার করার পালা, পিডিভি। পিডিভির ভ্যালু কি করে বার করবে দেখো, তোমাকে কোন পয়েন্টে হিট ক্যাপাসিটি বার করতে হয়েছে? t0 v0 এর জায়গায়। তাহলে তুমি t0 v0 এই স্থানাঙ্ক দিয়ে, অর্থাৎ v0 t0 দিয়ে তুমি 1 মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি ইকুয়েশন অফ স্টেট লিখতে পারো, অবস্থার সমীকরণ। RT0 হবে, ডেফিনেটলি এটা হওয়া উচিত, তাই তো? ডেফিনেটলি এটা হওয়া উচিত। বা তুমি প্রেসারটাকে পি হিসাবেই রাখতে পারো, এবং আর তো আর থাকলো v0 t0 হলো এই বিন্দুতে ইকুয়েশন অফ স্টেট ফর 1 মোল আইডিয়াল গ্যাস, তাহলে এটা হবে। বিকজ পিভি সমান nRT, n এর জায়গা 1, দ্যাট ইজ অফ 1 মোল। তাহলে পি কি হলো? RT0/V0। তাহলে ডিভি পি এর জায়গায় তুমি বসিয়ে দাও RT0/V0, RT0/V0, এবং ডিভির জায়গায় দেখো, ডিভিটা চেঞ্জ হয়েছে V0 থেকে 2V0 তে। তাহলে ডিভির চেঞ্জ কত হলো? 2V0/-V0। তাহলে এখান থেকে কি পেলে তুমি? RT0 পেলে, V0 আর এখান থেকে একটা বিয়োগ করলে V0 আসবে, সেটা ক্যান্সেল আউট, তাহলে শুধু RT0 পেলে, RT0 পেলে। তাহলে RT0 যেই পেলে, তাহলে পিডিভি পেলে RT0, এবং এইটা তুমি পেয়েছো R3RT0, তাহলে এটা RT0, তাই তো? এটা পেয়েছো। নাও আমাদের যেটা করতে হবে দেখো, তাহলে CDT সমান সমান এটা 3RT0, এটা হলো RT0। নাও ডিটি কত? এখানকার ডিটি কত? চেঞ্জ ইন টেম্পারেচার T0 থেকে 3T0 হয়েছে, তাহলে CDT এর জায়গায় তুমি বসাতে পারো 3T0 মাইনাস অফ T0 সমান দেখো 3RT0 RT0, দ্যাট ইজ অফ 4RT0। নাও C সমান 2T0 সমান 4RT0, T0 cancel, C becomes twice of R, C becomes twice of R. This is your correct answer. So this is the lengthy problem but easy problem, ঠিকঠাক? So I hope তোমরা বুঝতে পেরেছো। তাহলে যেটা আমরা করেছি, ফার্স্ট অফ অল থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল লিখেছি। ফার্স্ট ল লেখার পরে ডিউ কে তোমাকে সাবস্টিটিউট করতে হবে সিভিডিটি দিয়ে। তুমি প্রশ্ন করবে যে কেন আমরা করবো, বিকজ অ্যান্সারটা ওইভাবেই মিলবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি করার একটাই প্রসেস। দেখো হচ্ছে কি হিট ক্যাপাসিটি জানতে চেয়েছে, তো ডিউ ভ্যালুটা আমি বার করতে পারছি না। ডিউটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা সিভিডিটি দিয়ে হয়। সিভিডিটি ডিটি দিয়ে চেঞ্জ আমরা বার করতে পারি। এবার সিভির ফর্মুলা আমরা সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু CP/CV ইকুয়ালস টু গামা, এই দুটো ফর্মুলার কম্বিনেশন দিয়ে আমরা সিবি বার করে ফেললাম। সিবিটা বসে গেল। এবার পিডিভি, দ্যাট ইজ আ ওয়ার্ক ডান। এবার পিটা এখান থেকে আমরা এইভাবে বার করলাম, বিকজ এই পয়েন্টে বার করতে বলেছে। যদি এখানকার পয়েন্টে বার করতে বলতো, তাহলে ওখানকার আমরা ইকুয়েশন অফ স্টেট লিখতাম, যেটা হতো P
2v0 বিকজ v এর জায়গায় 2v0 বসতো, আর আর t এর জায়গায় বসতো 3t0। কোয়াই সো এখান থেকে p এর ভ্যালু বার করলাম, সেই p dv p এর ভ্যালু বসিয়ে দিলাম, এবং dv টা কি চেঞ্জ ইন ভলিউম 2v0 মাইনাস v0 বসিয়ে দিলাম। এবার dq কি হয়, dq হয় আমাদের হিট ক্যাপাসিটি cdt দিয়ে, তাই তো cdt দিয়ে অ্যাকচুয়ালি mcdt হয়, ভলিউমটা সবার ক্ষেত্রে এই মাসটা সবার ক্ষেত্রে 1 ধরে নেওয়া হয়েছে। তো cdt c এটা এইভাবে করে c ক্যালকুলেশন করে 2r এসছে, আর dt যে এখানটাও চেঞ্জ ইন টেম্পারেচারের ভ্যালু আমরা বসিয়েছি, দ্যাট ইজ 2r এসছে, এইভাবে করে আমরা এটা এসছে। ঠিকঠাক, চলো এবারে আমরা কিছু সহজ সহজ প্রশ্ন বার করি সিলেক্টেড, বিকজ কোয়াইট লেন্দি প্রবলেম হচ্ছে, এবার একটু সহজ যেগুলো এক ঝটকায় আঁখো সে উড়া দেंगे। So দেখো কোশ্চেন নাম্বার 17, a proton of mass m moving with a speed v completes a circular orbit in time t, that is the time period হচ্ছে t, that is of one complete rotation time হচ্ছে t. So in a uniform magnetic field, একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে, if the speed of the proton is increased to 2v then the time period, যদি হচ্ছে প্রোটনের স্পিড 2v পর্যন্ত ইনক্রিজ করে দেওয়া হয়। আচ্ছা একটা কথা বলে দিই তোমাদেরকে, এই 2 আর বাই অর্থাৎ ইনক্রিজড বাই 2v এন্ড ইনক্রিজড টু 2v এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ইনক্রিজড বাই 2v মানে হলো আগের ভেলোসিটি v ছিল, বাই 2v হলো মানে টোটাল ভেলোসিটি এখন কিন্তু v প্লাস 2v দ্যাট ইজ অফ 3v। ওকে, আর ইনক্রিজড টু 2v মানে হলো তার ভেলোসিটি আগে v ছিল, এখন 2v হয়েছে, অর্থাৎ বেড়েছে হচ্ছে v। ঠিক, তাহলে বাই আর 2 এর মধ্যে এটা হচ্ছে পার্থক্য। তাহলে 2 মানে একদম ইনিশিয়াল মানে অন্তিম ভেলোসিটিটাই বলে দেওয়া, আর বাই মানে হলো অন্তিম ভেলোসিটি কতটা বেড়েছে সেটা বলে দেওয়া। ঠিক, তাহলে তোমাকে প্রশ্নের সময় ভি মানে বাই আর 2 তে তোমরা কিন্তু কখনোই কনফিউজড হবে না। ওকে, তাহলে আমাদের কিন্তু এখানে 2 বলেছে, তাহলে অন্তিম বেগ দ্যাট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি এখন কিন্তু 2v। ঠিক আছে, সো নাও हाउ वी कैलकुलेट दिस। तो इस प्रॉब्लम तो पानी की तरह इजी है, यार की तरह जेंटल है, और मेरे जैसा सॉफ्ट है। सो যাই হোক, তো আমরা আই এম নট সো লাইক দ্যাট মাচ অফ সফট, তাই তো। তো যাই হোক, আজকের সমস্ত বাদ দাও, অঙ্কটার উপর ফোকাস করো। তাহলে অঙ্কটা কি করে করবো, এই অঙ্কটা ফিজিক্স দিয়েও করবো এবং এই অঙ্কটা ম্যাথমেটিক্স দিয়েও করবো। দেখো ফিজিক্স কি করে অ্যান্সার দেবে, আচ্ছা ম্যাথমেটিক্স ফার্স্ট অফ অল অ্যান্সার দিই, তাহলে ম্যাথমেটিক্স অ্যান্সার দিক, ঠিক আছে, তারপর আমাদের ফিজিক্স অ্যান্সার দেবে, হাউ ফিজিক্স অ্যানালিসিস উইদাউট পেন অ্যান্ড পেপার। ঠিক আছে, আচ্ছা দেখো যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দ্যাট ইজ এখানে সাইক্লোটন কম্পাঙ্কের কথা বলেছে না, এবং সাইক্লোটন টাইম পিরিয়ডের কথাই বলেছে, তাহলে টি টাইম পিরিয়ড ইজ ইকুয়ালস টু 2πm/qb, তাই না, এইটা রিলেশন হয়। তাহলে টি ইজ নট ফাংশন অফ কিন্তু ভেলোসিটি ভি, টি হলো ভেলোসিটির ফাংশন নয়। তাহলে ভেলোসিটি যাই হোক না কেন ভি হোক 2v হোক 3v হোক, তাহলে ডাজেন্ট রিফ্লেক্ট টু টি, সেই ভেলোসিটির ইনক্রিজ বা ডিক্রিজ কিন্তু টাইমে রিফ্লেক্ট করে না। তাহলে ভি যখন ভেলোসিটি ছিল তখন যদি টাইম টি থাকে, এখন ভেলোসিটি যদি 2v হয়ে যায় তাহলে কিন্তু টাইম সেই কিন্তু আমাদের টি থাকবে, বিকজ টাইম ইজ নট আ ফাংশন অফ ভেলোসিটি ভি, বিকজ এইটা হলো ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট একটা রাশিওয়ালা অফ টাইম পিরিয়ড, দ্যাট ইজ অফ সাইক্লোটন টাইম পিরিয়ড, সাইক্লোটন ফ্রিকোয়েন্সি n = 1/t এইভাবে করেই আসে, তাই তো। তাহলে আমাদের কিন্তু টাইম পিরিয়ড আগে ছিল টি, নতুন টাইম পিরিয়ডও টি থাকবে, তাহলে টি হলো অ্যান্সার। ঠিক আছে, এবারে দেখো ফিজিক্স কি করে অ্যান্সার দেবে। ফিজিক্স অ্যান্সার করার জন্য তোমাকে তো কিছু রিলেশন মাথায় রাখতে হবে, সেই রিলেশনটা হলো আর কি হয় mv/qb হয় না, আর হচ্ছে mv/qb, আর হচ্ছে কি mv/qb, যে রেডিয়াসটা নিয়ে ঘোরে বৃত্তপথে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ পার্টিকেল লাইক ইউ লাইক মি, কোনো যদি চার্জ পার্টিকেল আমরা হতাম,
তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকলেই গা করে ঘুরতে শুরু করতাম। তো যাই হোক, সেই আর যে রেডিয়াসটা হবে সেটা এমভি বাই কিউভি। তাহলে আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি। তাহলে ভি যদি বাড়ে আরও বাড়বে, ভি যদি বাড়ে আরও বাড়বে। তাহলে ভিটা 2v হয়ে গেছে, আরটাও এখন কিন্তু 2v হয়ে গেছে। আরটা মানে ভিটা এখন 2v হয়ে গেছে, আরটাও কিন্তু এখন 2r হয়ে গেছে। তাহলে টাইম উইল বি অলসো সেম, বিকজ তার ভেলোসিটিও বেড়েছে, তার রাস্তাটাও বেড়েছে। তাহলে আগে যে পরিধিতে ঘুরতো এখন তার দ্বিগুণ পরিধিতে ঘুরবে, বিকজ তার রেডিয়াসটা ডাবল হয়ে গেছে। বিকজ আর সমান এমভি বাই কিউবি। ভি যদি ডাবল হয়ে যায় রেডিয়াস আরও ডাবল হবে। আর ইউনিফর্ম স্পিডে ঘুরছে ভি, তাই না, মানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরছে, তাহলে তার ভেলোসিটি দ্বিগুণ হয়েছে, মানে আরটাও দ্বিগুণ হয়েছে, তাই টাইমটাও কিন্তু সেম থাকবে। ঠিকঠাক, টাইমটাও সেম থাকবে। দিস ইজ দ্য অ্যান্সার অফ ফিজিক্স। তাহলে টাইম কিন্তু কোনো ডিক্রিজ হবে না বা ইনক্রিজ হবে না। তাহলে এইখান থেকে তুমি অ্যান্সার দিতে পারো, বিকজ টাইম টি ইজ নট ফাংশন অফ ভি, অ্যান্ড ওখান থেকেও অ্যান্সার দিতে পারো আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি। আরটা 2r হয়ে যাবে ইফ ভি ইজ 2v হয়ে যায়। তাহলে ভি বাড়ছে আরও বাড়ছে, তাহলে দূরত্ব একই, মানে দূরত্ব বাড়ছে, তাহলে টাইমটা সেম লাগবে। তাহলে দূরত্বের সাথে ভেলোসিটি তো প্রপোর্শনাল হয়, তাই তো? ঠিকঠাক, গট ইট। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন যাই। সো দেখো কোশ্চেন নাম্বার 18 কি করে করব। ইন এ ট্রায়াঙ্গেল অফ এবিসি the sides of AB and AC are as given below 3i cap plus j cap plus k cap and I plus 2j plus k respectively. Respect দিয়েছি ওই জন্য, respectively. And calculate the angle of ABC. এবং ABC অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলেছে, তাই তো? তাই তুমি ট্রায়াঙ্গেলটা ড্র করো, ট্রায়াঙ্গেলটাকে ড্র করে ফেলো। এটার নাম দাও A, এখানে নাম দাও B, এখানে নাম দাও C। তাহলে এবি আর এসি কে এইভাবে বলা হয়েছে, তাহলে এবি আর এসি হলো এটা। তাহলে তুমি বিসি বার করতে পারো অথবা সিবি বার করতে পারো অ্যাকর্ডিং টু দ্য ট্রায়াঙ্গেল ল। তুমি বিসিটাকে লব্ধি ধরতে পারো অথবা এবিটাকে লব্ধি করতে পারো। তুমি যদি এইদিকে ঘুরিয়ে দাও তাহলে এটা আমাদের সিবি বলবো, তাহলে লব্ধি হবে আমাদের এবি। আর তুমি যদি এদিকে ঘুরিয়ে দাও ট্রায়াঙ্গেলটাকে, মানে বিসিটাকে এদিকে ঘুরিয়ে দাও, তাহলে এই দুটো একই ক্রমান্বয়ে আছে, তাহলে এসিটা উইল বি লব্ধি। তাহলে আমরা এইভাবেই ধরলে, ঠিক আছে? তাহলে ফ্রম ফিগার এসি উইল বি বিসি প্লাস অফ এবি, বিসি প্লাস অফ এবি। আর আমাদের কি ট্রায়াঙ্গেল বার করতে বলেছে না, আমাদের ট্রায়াঙ্গেল বার করে আমাদের কোন বার করতে বলেছে, বি অ্যাঙ্গেলটা কত, বি অ্যাঙ্গেলটা কত, তাই তো? বি অ্যাঙ্গেলটা কত সেটাই বার করতে বলেছে। তাহলে এখানে কিন্তু একটা প্রবলেম আছে, আমাদের হেড টেলের একটা প্রবলেম হবে। বিকজ দেখো এবি বাহুটার এখানটায় হেড আর বিসি বাহুটার টেল হচ্ছে এইখানটায়। কিন্তু যদি আমি বিসি বাহুটাকে ঘুরিয়ে দিতাম, যদি এইরকম করে দিই, সিবি করে দিই এবং এটা না লিখি, তাহলে এবি ভেক্টরের হেড এখানটায়, সিবি ভেক্টরের হেড এখানটায়, দুটো ভেক্টরের হেড যেখানে মিলিত হয় সেখানটাই হচ্ছে অ্যাঙ্গেল সৃষ্টি হয়। তাহলে অ্যাঙ্গেলটা হবে আমাদের এইটা। কিন্তু আগের মতো যদি আমরা করতাম, বিসিটাকে যদি এদিকে ধরতাম, তাহলে তুমি একটু বুঝে নাও, তোমরা সেইভাবে বাড়িতে চেষ্টা করতে পারো, বাট আমি এখন এইভাবেই করছি। এটা দিয়ে আমরা এইভাবে করেছিলাম, বিসিটাকে আমরা এইভাবে নিয়েছিলাম। যদি বিসিটাকে এইভাবে নিই তাহলে এইটা হলো এবি ভেক্টরের হেড আর বিসি ভেক্টরের টেল। তাহলে বিসি ভেক্টরের হেড বার করার জন্য তোমাকে বিটাকে এইভাবে এক্সটেন্ড করতে হবে এবং এইখানটায় তখন এইটার হেড এখানে এসে নিয়েছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাই তখন হবে আমাদের এবিসি অ্যাঙ্গেল। অর্থাৎ তোমাকে তখন এই অ্যাঙ্গেলটা বার করতে হতো। অর্থাৎ যা করতাম এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করার পর 180 থেকে বাদ দিয়ে দিতাম, ঠিক আছে? কিন্তু আমরা যদি এখন এই ফিগারটা নিই তাহলে আমাকে কিছুই করতে হবে না, শুধু এই থিটা অ্যাঙ্গেলটা বার করলেই চলবে। তাহলে আমাকে এইভাবেই চুজ করতে হয়। তাহলে এই কনসেপ্টটা কিন্তু মাথায় রেখো অঙ্কগুলো করার সময়, ঠিক আছে? তাহলে এই ফিগার থেকে তাহলে তোমার এবি হবে এখন আমাদের লব্ধি, এবি হবে আমাদের লব্ধি, দ্যাট ইজ অফ এসি প্লাস অফ সিবি। ঠিকঠাক, আমাদের সিবি দরকার,
সিবি মানেই হলো আমাদের এবি মাইনাস অফ এসি। এবার তুমি এবি বসাও, এবি এটা 3i প্লাস অফ জে প্লাস অফ কে মাইনাস দিয়ে এসি ভেক্টর বসাও i প্লাস 2j প্লাস কে। এবং যদি সাবট্রাক্ট করো তাহলে 2i পাচ্ছ, জে জে কেটে গেলে মাইনাস জে পাবে আর কে কেটে গেল, ঠিকঠাক? তাহলে 2i মাইনাস জে পেলে এই সিবি ভেক্টরটাকে, ঠিক আছে? সিবি ভেক্টরটাকে 2i মাইনাস জে পেলে। নাও তোমাদের এই অ্যাঙ্গেল থিটা বার করতে হবে। তাহলে তোমাদের এই ভেক্টরটা জানা আছে, এই ভেক্টরটা জানা আছে, তার মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে হবে ডট প্রোডাক্টের সাহায্য নিয়ে। তাহলে 2i মাইনাস জে, 2i মাইনাস জে। নাও আমরা কি লিখতে পারি? এবি ভেক্টর ডট অফ সিবি ভেক্টর সমান সমান কি লিখবো? এবি ভেক্টরের মড সিবি ভেক্টরের মড ইন্টু কস থিটা, তাই না? এটাই লিখবো। এবি ভেক্টর আর সিবি ভেক্টরের ডট। এবি ভেক্টর কত দেখো? 3i প্লাস অফ জে প্লাস অফ কে and dot of cb that is 2i minus of j এসছিল। এবং এবি ভেক্টরের মড ভ্যালু তাহলে কি করে বার করবে? তাহলে √9 প্লাস 1 প্লাস 1। এবং সিবি ভেক্টরের মড কি করে আসবে? 4 প্লাস অফ 1 এবং cos থিটা। রুটের বাইরে নিশ্চয়ই cos থিটা বসবে, ইজি। সো 3i এর সঙ্গে 2i এর ডট হবে, দ্যাট ইজ অফ 6 আসলো। j এর সঙ্গে j এর ডট হবে, দ্যাট ইজ 5 আসলো। ডান দিকে চলে গেল, দেখো এখান থেকে √11, এখান থেকে একটা √5 আসছে আর cos থিটা আসছে। এটা দেখো 5 আসছে সমান √11 √5 cos থিটা। তাহলে cos থিটা কি আসছে? সব জিনিসটা নিচে চলে আসলো, 5 বাই √11 ইন্টু √5। তাহলে এবারে দেখো কি আসছে? √5 বাই √11। এটার সাথে এটা কাটলো, তাহলে থিটা কি আসছে? cos ইনভার্স অফ √5 বাই 11, দ্যাটস ইট, অপশন এ। ঠিক? তাহলে cos ইনভার্স অফ √5 বাই √11, ঠিকঠাক? এটাই তোমাদের হচ্ছে একটা আনসার। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট। সো নেক্সট কোশ্চেন দেখো, দ্যাট ইজ অফ 19. A light charged particle is moving in a circular orbit of radius r under the attraction force of a opposite charge which is present at the center. তাহলে প্রেজেন্টে থাকা মানে সেন্টারে থাকা একটা চার্জের অপোজিট চার্জ এবং হেভি এবং তার ভর নিশ্চয়ই অত্যন্ত বেশি, তার আন্ডারে অ্যাট্রাকশনে ঘুরছে। এবং হাউ ডাজ দ্য ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার ডিপেন্ডস অন আর। তাহলে প্রশ্নটা হচ্ছে কে ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে যেটা উৎপন্ন হবে সেটা হলো কিভাবে ডিপেন্ড করবে রেডিয়াস আর এর সাথে। সো ফার্স্ট অফ অল অ্যাপ্রোচ করার আগে তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে কোশ্চেনটা কি বলতে চেয়েছে তোমাকে। তাহলে কোশ্চেনটা তোমাকে মনে হয় এটাই বলতে চেয়েছে যে যদি ধরে নাও এটা একটা সার্কুলার অরবিট এবং এখানে একটা পজিটিভ হেভি চার্জ বসে আছে, কনসিডার করে নাও প্রোটন বসে আছে, এবং বাইরে একটা উল্টো ধরনের চার্জ ঘুরছে, মানে আনলাইক চার্জ নয়, মানে সরি লাইক চার্জ নয়, আনলাইক চার্জ মানে অপোজিট চার্জ। প্লাস ধরেছি, এখানে তাহলে মাইনাস হবে। সেই মাইনাস কিউ যেটা কিন্তু হালকা কম্পেয়ার টু দিস, এরকম ভাবে ঘুরছে, ঠিক আছে। এবং আন্ডার দ্য অ্যাট্রাকশন ফোর্স, কিসের অ্যাট্রাকশন হবে? কুলম্ব অ্যাট্রাকশন হবে নিশ্চয়ই, এবং অপোজিট চার্জ বলে দিয়েছে। তাহলে এই চার্জটার রিভলভিং এর জন্য অর্থাৎ রোটেশনের জন্য সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড হবে তার জন্য কারেন্ট কত হবে, এটাই জানতে চেয়েছে, ঠিকঠাক? এটাই প্রশ্ন। আর আমরা জানি তো ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টার যখন পড়েছি, প্রবলেম সেট 1-এর 6 থেকে প্রশ্নে আমরা মনে হয় শিখেছি প্রোটন যদি আউটার সার্কেলে ইলেকট্রন যদি আউটার সার্কেলে ঘোরে প্রোটন মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেন্টারে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড 14.06 টেসলা হয়, তাই না? অর্থাৎ ইলেকট্রন হোক, প্রোটন হোক এবং ইলেকট্রন বা কোনো নেগেটিভ চার্জ হোক, তারা যদি রোটেশন করে কোনো একটা সার্কুলার অরবিটে, তাহলে সেন্টারে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড হবে, বিকজ দে আর চার্জ। তাদের চার্জের জন্য একটা কারেন্ট উৎপন্ন হবে এবং সেই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড হবে।
অ্যান্ড আমাদের সেই ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে বলেছে কত হবে, তার রিলেশন আর এর সাথে চাই। ঠিক আছে, তাহলে তুমি ফার্স্ট অফ অল কি করতে পারো, এই আধানটা ঘোরার জন্য একটা সেন্টারে সে টুয়ার্ডস কি পাবে, সেন্ট্রিপেটাল ফোর্স পাবে, তাই তো, দ্যাট ইজ অভিকেন্দ্র বল পাবে, এবং এই দুটোর মধ্যে একটা কুলম্ব অ্যাট্রাকশন আছে। তাহলে কুলম্ব অ্যাট্রাকশন অ্যান্ড সেন্ট্রিপেটাল ফোর্স দুজনেই কিন্তু ব্যালেন্স করে রাখবে আমাদের হচ্ছে কে পুরো সিস্টেমটাকে, তাই তো। তাহলে কুলম্ব ফোর্সের রাশিমালা কি, কুলম্ব ফোর্সের রাশিমালা 1/4πε0, ওসব গুলি মেরে দাও, বিকজ এখানে প্রপোস্টারাল সাইন আছে। তাহলে অনলি ফোকাস অন দ্য ভ্যারিয়েবলস। তাহলে কি লিখবে, কে কিউ কিউ বাই আর স্কোয়ার সমান সমান এম ভি স্কোয়ার বাই আর, দিস ইজ ইউর রিলেশন। ঠিক আছে, এম ভি স্কোয়ার বাই আর, এটা হওয়া উচিত তোমাদের। নাও তোমরা যেটা করবে সেটা হচ্ছে কে এম ভি স্কোয়ার বাই আর, এরপরে কি করতে পারো তোমরা, তাহলে আর এর ভ্যালুটা বার করতে পারো। তাহলে আর কত আসছে, এখান থেকে একটা আর কাটলো, তাহলে আর কত আসছে বলো, আর যেটা আসছে সেটা হচ্ছে দেখো আর সমান কে কিউ কিউ বাই অফ এম ভি স্কোয়ার, এটা আসছে আই থিঙ্ক, তাই তো। আর কেটে গেল, আর উপরে চলে গেল, এটা নিচে চলে আসলো, তাহলে কে কিউ বাই এম ভি স্কোয়ার, এইটাই হচ্ছে তোমাদের কিন্তু দূরত্ব আর। ঠিক আছে, এবার সেন্টারে উৎপন্ন হওয়া ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা কত, মিউ নট আই বাই 2r, এটা হয়। ঠিক, মিউ নট আই বাই 2r এটা হয়। তাই তোমাকে আইটা কিন্তু জানতে হবে, আইটা হলো কিন্তু ভ্যারিয়েবল, এবং সেই আই সম্পর্কে কোনো ইনফরমেশন নেই, বাট রেডিয়াস সম্পর্কে তোমার ইনফরমেশন আছে, রেডিয়াস সম্পর্কে ইনফরমেশন আছে, সেই আরটা তুমি এখানে বসাতে পারবে। সো এরপরে যেটা আমরা করব তাহলে কারেন্ট বার করবো। তাহলে কারেন্ট বার করার ফর্মুলা কি না, কারেন্ট বার করার ফর্মুলা হলো আই সমান নিশ্চয়ই কিউ বাই টি, ওই কিউ আধানটা ঘুরছে, তাই তো, কিউ আধানটা ঘুরছে, এবং কিউটা যদি কিউ থেকে যায় আর টির জায়গায় তুমি নিশ্চয়ই বসাতে পারো 2πr/v, 2πr/v এই টার্মটা বসাতে পারো, ডেফিনেটলি বসাতে পারো। ভি হলো ওটার ভেলোসিটি আমরা ধরে নিয়েছি। তাহলে তুমি কি পেলে, কিউ ভি বাই 2πr, এটা পেলে। তাহলে তুমি আই এর ভ্যালু কি পাচ্ছ, তাহলে দেখে নাও আই এর ভ্যালু কি পাচ্ছ, আই এর ভ্যালু কি পাচ্ছ, এখান থেকে মনে হয় ভি বার করলে মনে হয় আই থিঙ্ক ভালো হতো, তাই না। আরটা তো যদি ভি, আর এর জায়গায় যদি ভি বসিয়ে দিই, মানে আরটা যদি বসিয়ে দিই, তাহলে ভিটা হচ্ছে সাবস্টিটিউট হয়ে যাবে, মানে ভিটা চলে আসবে, কিন্তু আমার ভিটা চাই না, আমার আই আর চাই। তাহলে তোমরা একটা কাজ করো, এখান থেকে ভি স্কোয়ারটাকে এখানে রাখো আর আর কে এখানে রাখো, বিকজ আরটা তোমাদের ভ্যারিয়েবল নয়, ওটা নন রাশি, ভ্যারিয়েবল হচ্ছে তোমাদের কিন্তু ভি স্কোয়ার। তাহলে পরের লাইনে তোমরা লিখবে, এখানে একটা গ্যাপ দিয়ে বা পাশে কোথাও লিখে নেবে, অতএব ভি সমান √দিস, ঠিক, ভি সমান √দিস। তাহলে এবার আমরা এই জায়গাটায় তাই লিখবো, দেখো কিউ বাই 2πr, আর ভি এর জায়গায় লিখে দাও এইটা, দ্যাট ইজ কে কিউ কিউ বাই অফ এম আর, এটা লিখে দাও। তাহলে এটাই আসছে তোমাদের কারেন্ট আই। তাহলে বাকি সবটাকে কনস্ট্যান্ট ধরে নাও, কিউ ফিউ এই সমস্ত কনস্ট্যান্ট ধরে নাও, খালি তুমি আর কে ফোকাস করো। তাহলে আরটাকে যদি ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে সাম কনস্ট্যান্ট লেখো কে প্রাইম আর √1/r থেকে আর কিউ হয়ে গেল, এইটা লিখতে পারি √1/r কিউ। গট ইট মাই ওয়ার্ডস? ইয়েস। তাহলে এটা লিখতে পারি। তাহলে আইটার সাথে রিলেশন আর এর এটা এসছে, আবার বি হচ্ছে এটাই জানি, আমার এখনো শেষ হয়নি, টার্গেট সেই অনেক উঁচু, বি তে যাওয়া, ঠিক। বি সমান মিউ নট আই বাই 2r। তাহলে মিউ নট আই বাই 2 এগেন কনস্ট্যান্ট, তুমি কনস্ট্যান্ট আরো একটা বসিয়ে দাও, লেটস সে কে ডবল প্রাইম। সেই কে ডবল প্রাইমটা কি হবে, আই এর মধ্যে যে কনস্ট্যান্ট থাকবে সেইটা ধরবো, আর এর ভেতরে যে কনস্ট্যান্ট, আর তা আরই আছে। আচ্ছা, আই এর জায়গায় এবার তুমি বসিয়ে দাও, তাহলে নিচে টুটা তো কনস্ট্যান্টের ভেতর ঢুকে গেছে, সেটা তুমি বাদ দাও, শুধু আর কে লেখো, আর এখান থেকে √1/r³ কে লেখো, ঠিক আছে, 1/√r³ কে লেখো। তাহলে কি পেলে দেখো, কে ডবল প্রাইম √, এই আরটা ভেতরে ঢুকলে r² হয়ে যাবে, তাহলে 1/r³ মানে 1/r²
টু দি পাওয়ার 5। এটা মানে হলো প্রপোর্শনাল টু 1/r টু দি পাওয়ার 5/2, তাই না? রুটের জন্য হাফ আসবে আর 5 তো 5 আসবে, তাহলে অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিক, আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে প্রথমে যেটা মিস্টেক করেছিলাম, ভিটা আমার বার করা উচিত ছিল, ভি এখান থেকে বার করেছি। তাহলে আই সমান কিউ/টি হয়, 2q মানে আবার হচ্ছে কে আধান হয়, আর টাইম টি মানে পর্যায়কাল মানে পুরো এক পাক ঘুরতে কত সময় লাগে, সেইটা ঘুরতে সময় লাগে নিশ্চয়ই পুরো পরিধি বাই ভেলোসিটি 2πr/v। সেই ভি এর যে ভেলোসিটির রাশিমালা বসিয়ে দিয়ে আমরা কারেন্টের সাথে আর এর একটা কম সম্পর্ক পেয়েছি 1/r³ এর রুট, দ্যাট ইজ r টু দি পাওয়ার 3/2 পেয়েছি। আর এবারে বি চাই, বি হলো μ0I/2r, তাহলে আই এর ভ্যালু বসিয়েছি, এটা আই, আর এই আর ছিল, আরটা ভেতরে ঢুকলে r টু দি পাওয়ার 5 হলো, আর রুট মানে একটা হাফ, তাহলে r টু দি পাওয়ার 5/2, দ্যাট ইজ আমাদের ম্যাগনেটিক ফিল্ড এটা এসছে। গট ইট। সো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব, অনেক হাঁপিয়ে গেছি, তোমরাও আই থিঙ্ক অনেক হাঁপিয়ে গেছো দেখতে দেখতে। জানি না তোমরা সবটা পুরোটা দেখো কিনা, পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত। সো আই থিঙ্ক যারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তারা অবশ্যই বেনিফিশিয়াল হচ্ছ বা বেনিফিট তোমরা হচ্ছ। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আমাদের টোটাল হচ্ছে 19 খানা অঙ্ক হলো, আগের ডে 1 ডে 2 মিলে। আজকে প্রচুর ক্যালকুলেটিভ নেচারের অঙ্ক ছিল, সো ডে 3 নিয়ে আবার অবশ্যই এসে হাজির হবো। তব তক কে লিয়ে বাই, এবং খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো।